দর্শক, আমরা নতুন মলাটের ঘ্রাণ এই মোড়কের অধীনে অনেক বিষয় আলোচনা করি। শিল্প, সাহিত্য, রন্ধন, সমাজতত্ত্ব, থিয়েটার, শিল্পকলা, সভ্যতা, সব বিষয়ে আমরা আলোচনা করি। আজ যিনি উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রিয় মুখ নাইলা আজাদ নূপুর। তাকে আমার প্রথম জিজ্ঞাসা, নাইলা আজাদ নূপুর, আপনি 80-র দশকে বাংলাদেশ টেলিভিশন, একমাত্র টেলিভিশনে আপনি অন্যতম পরিচিত মুখ টেলিভিশন অভিনয়। তার আগে আপনি আপনার স্কুল জীবনে এবং মেধাবী শিক্ষার্থী হিসেবে বোর্ড স্ট্যান্ড করলেন। এই পিতামাতার যেই আমাদের সাধারণ মধ্যবিত্তের বা যেই ধরনের চিন্তা থাকে, এখান থেকে পাশ করার পরই আপনি অনেক কিছু হবেন, সেটা ব্যতি রেখে আপনি অভিনয় কলায় কেন আসলেন? ম্যাট্রিক দেওয়ার আগে আমি একটা প্রোগ্রামে নেচেছিলাম। আমি বাফায় নাচতাম ছোটবেলায়। তো ওই নাচের অনুষ্ঠানে বাবু ভাই, ওই যে ড্যান্স ডিরেক্টর ছিলেন উনি, বাবু ভাই বাফায় নাচ শেখাতেন এবং শিখেওছিলেন। তো হি ওয়াজ আ পার্ট অফ আ সিনেমা কল্ড ওরা কি জানি ওরা 11 জন। তো ওই সিনেমার কিছু অ্যাক্টার্স যেমন রাইসুল ইসলাম আসাদ, এখন তো না বড় বড় নাম হয়ে যাবে, এরা ছিল। সো ওনাদের ওনারা একটা নাটক করছিলেন তখন ঢাকা থিয়েটারে। তখন ওই ঢাকা থিয়েটার মাত্র শুরু হচ্ছে 73 সালে। হ্যাঁ, সেইখানে আমার মনে হয় যে ওখানে একটা নাটক ছিল, সেলিম ভাইয়ের নাটক, সেলিম আলদিনের নাটক, জন্ডিস ও বিবিধ বেলুন। না, ওটা তো ছিলই, সংবাদ কার্টুন, না, মুনতাসির ফ্যান্টাসি, 1 মিনিট, শকুন্তলা। হ্যাঁ, শকুন্তলায় একটা মানে ওই যে ওর 2টা সখী ছিল, প্রিয়ম্বদা, অনুসূয়া। তো একজন দরকার ছিল, খুঁজছিল একটা ইয়াং। বলছে তুই করবি? আমি হ্যাঁ করবো। ঢুকে গেলাম, ঢুকে ওখানে এত ইনফ্লুয়েন্স হয়ে গেলাম, আর এত ভালো লাগলো, আর এত অ্যামেজিং একটা, ও মাই গড, এরকম একটা পৃথিবী আছে। তাছাড়া বাচ্চু ভাইয়ের গল্প আর সেলিম ভাইয়ের সাথে গল্প করে আমি আরও ইনফ্লুয়েন্স হয়ে গেছিলাম। তো সেই জন্য যখন ওই যে ICCR থেকে যখন ওই স্কলারশিপগুলো আসা শুরু করলো, আমি বাড়িতে না বলেই ওই স্কলারশিপের জন্য ট্রাই করলাম। এবং যখন আমি পেয়ে গেলাম, সব এভরিথিং ইজ ডান, ওই অল্প বয়সে আমি তখন বাড়িতে গিয়ে বললাম যে আমি চলে যাচ্ছি। সেটা হচ্ছে 1979 সালের দিকে আপনি চলে গেলেন। তখন আমি বিটিভিতে, এছাড়াও তো আপনি তখন তো মঞ্চের পাশাপাশি বিটিভিতে শুরু করেছেন। মাত্র শুরু করেছি তখন ওই যে ছোটদের একটা অনুষ্ঠান, অ্যাকচুয়ালি আমি ওই অনুষ্ঠান দিয়ে শুরু করেছি। রত্নদ্বীপ নামে একটা অনুষ্ঠান হতো, রূপকথার গল্প, ওখানে নওয়াজি স্যারের ছিল। টেলিভিশনে তো মোহ থাকে, পর্দার যে একটা জৌলুস থাকে, ওরকম ছিল। আপনি সেখান থেকে চলে গেলেন মঞ্চ নাটক। তখন অতটা ছিল না, তখন মঞ্চ নাটক ওই যে বললো মহিষান, যে বললো সংবাদ কার্টুন, মুনতাসির ফ্যান্টাসি, বিদায় মোনালিসা, ওগুলো আমরা তখন করতাম। মানে তখন আমি সব কটাতে করেছি। তাহলে ওই সময়টায় টেলিভিশনের চেয়ে মঞ্চ বেশি শক্তিশালী ছিল। হ্যাঁ, আমার মনে হয় সেই সময়টা ডেফিনেটলি রিয়েলি ওয়াজ ভেরি স্ট্রং। শাহমান মোশান, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষকতা করেন, আপনি সেখানে অধ্যয়ন করেছেন। এই যে একটা সময় থিয়েটার টেলিভিশনের চেয়ে শক্তিশালী ছিল, এখন কি আপনি সেই ব্যবস্থা দেখছেন? ওইভাবে যদি তুলনা করে আপা যেভাবে বললেন শক্তিশালী ছিল, শক্তিশালী অর্থে সম্ভবত সেই সময়ে মানে শিল্প মাধ্যম হিসাবে সমাজে সাংস্কৃতিক যে প্রভাব পড়ে সেই নিরিখে হয়তোবা বলেছেন। কিন্তু আমি মনে করি স্টিল থিয়েটার ইজ রেলেভেন্ট। থিয়েটার এখনও শক্তিশালী, এবং থিয়েটার এমন নয় যে যেটা হাজার মানুষ যা দেখে সেটাই যে শক্তিশালী হবে তা না। একটা জীবন্ত মানুষ যখন আরেকটা জীবন্ত মানুষের সামনে কিছু বলে, সেটার যে প্রভাব পড়বে, ওই প্রভাব যদি আমরা অনুধাবন করতে পারি, আমার মনে হয় এখন আরও বেশি শক্তিশালী থিয়েটার ওই অর্থে কনসেপচুয়ালি। এবং দেখেন আমাদের জগৎ, আমাদের এই আলাপটাও কিন্তু স্ক্রিনে যাবে, কিন্তু আমরা এখন যে আলাপের মধ্যে আছি 3 জন, এইটার মধ্য দিয়ে যে বিদ্যুৎ সঞ্চার হচ্ছে, যে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে, যে সম্পর্কের যে বন্ধন তৈরি হচ্ছে, এইটা কিন্তু অন্য কোনো মাধ্যম নির্মাণ করতে পারবে না। আমার মনে হয় যে থিয়েটার সবসময় শক্তিশালী, ক্লাসিক্যালি শক্তিশালী, ধ্রুপদী অর্থেই শক্তিশালী। কিন্তু থিয়েটারের যে মর্যাদা ছিল, থিয়েটারের যে অ্যাকসেপ্টেন্স ছিল, এবং থিয়েটার একটা পাওয়ারফুল টুল হিসাবে যেভাবে কাজ করত, এখন নানান পরিবর্তিত পরিস্থিতি সেভাবে কাজ করে কিনা এই প্রশ্ন কিন্তু আছে। আমাদের যে গ্রুপ থিয়েটার চর্চার যেই
বর্তমান যে ধারা, এই ধারাটায় কি আমাদের দর্শক বিমুখ হচ্ছে? মানে সোশ্যাল মানে মেইন স্ট্রিম মিডিয়া আমাদের যে মঞ্চে যে ধরনের দর্শক আসার কথা, আমাদের যে থিয়েটারের শক্তি, সেই শক্তি যদি সত্যিকার অর্থে কাজ করতো তাহলে তো দর্শক নিশ্চয়ই আসতো। আমাদের যে গ্রুপ থিয়েটার ফেডারেশনের যে বর্তমান তাগাদা, যে ধরনের প্রোডাকশনের মান, সেই মান কি দর্শককে বিমুখ করছে কিনা, এই প্রশ্নটা আমি সামনকে করি, তাহলে ওর জন্য এটা রেলেভেন্ট প্রশ্ন হবে। এই প্রশ্ন ওর উত্তর দেওয়ার আগে আমি একটা জিনিস একটুখানি আমি মানে ক্ল্যারিফাই করতে চাই, যে এই যে আমরা বলছি যে সেই সময় নাটক অনেক বেশি অ্যাট্রাকটিভ ছিল, অনেক বেশি স্ট্রং ছিল, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো যে বলছি, এটার একটা বিশাল একটা ব্যাপার ছিল যদি আমরা সেটা এখনকার সাথে কম্পেয়ার করি। এইটা যে এখন যেভাবে আমরা ইনানডেটেড বাই ম্যাস মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ইনানডেটেড and so many platforms in this, and the choice is endless. তখন তো চয়েস ছিল একটা, we didn't have a choice. নিশ্চয়ই, কারণ আমরা এখন বহুমুখিতা, আমাদের প্রযুক্তি এবং যে ডিভাইস আসক্তি, সেটা আমাদেরকে অনেক সময় এককেন্দ্রী করে ফেলেছে, ঘর থেকে বাইর হওয়ার জায়গাটা কমে যাচ্ছে। তো আপনি কি মনে করেন শাহমান, আমাদের যে বর্তমান ঢাকা বা বাংলাদেশ কেন্দ্রিক যে থিয়েটারের, যে গ্রুপ থিয়েটার ভিত্তিক যে ধরনের চর্চা, ছোট দল বড় দল, দলের সক্ষমতা বিভাজন, নানান কারণে যে নাট্যচর্চাগুলি হচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের দর্শক একটা দুর্বল মানের নাটক দেখার পর নাটক থেকে তার বিমুখ হয়, এগুলি কি অনেকগুলি কারণ? হ্যাঁ, আপনি তো সবই বললেন, নূপুর আপাও অনেক কিছু বললেন। তো আমার মনে হয় যে এটার আসলে একভাবে জবাব দেওয়া যাবে না আর কি। প্রথমত হচ্ছে যে আমরা যে নিউ লিবারাল বুর্জুয়া জীবন ব্যবস্থার মধ্যে আছি, সেইখানে ব্যক্তি হিসাবে যখন ধরেন নাটক দেখতে যাবে, ট্রাফিক জ্যাম অধ্যুষিত আক্রান্ত একটা ঢাকা শহরে শিল্পকলায় গিয়ে নাটক দেখবে, সেইখানটার যে জীবনের উপরে, যে প্রতিদিনের জীবনের উপরে যে চাপ পড়ে, এটা তো একটা ব্যাপার আছে। ফলে সেই দিক একটা, তার মানে হচ্ছে কি, আপনি সাংস্কৃতিক চর্চাকে উপভোগ করার, সংযুক্ত হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের আমাদের এই জীবন ব্যবস্থার মধ্যে, ঢাকা শহরের আরবান লাইফ সিস্টেমের মধ্যেই সমস্যা আছে। তো সেটা তো এক। আবার অন্য দিক থেকে ধরেন 80-র দশকে 70-এর দশকে আপারা নিজেরা কাজ করেছেন, সেগুলোর হিস্ট্রি আমরা পড়েছি। এখন সেই দিক থেকে যদি দেখি, ওই সময়ে মানুষের জনজীবনের যে মৌল সংকটগুলো ছিল, প্রসঙ্গগুলো ছিল, যেভাবে ওই নাটকগুলোতে এসছে, পরে অনেকখানি কিন্তু সেভাবে কি এসছে, এই প্রশ্ন আছে। আবার অন্য দিক থেকে 70-এর দশকে যে নাটকের যে পুরনো ভাষা ছিল, এরপরে কিন্তু বিশেষ করে এনএসডি ফেরত এবং আরও অনেক বিশ্ববিদ্যালয়গুলোর নাট্যচর্চার ভেতর দিয়ে নাটকের কৃত কৌশল বলেন, অনেক কিছুরই কিন্তু পরিবর্তন এসছে। আমরা সাম্প্রতিককালে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষাও দেখছি, ফলে নাটকের ভাষার বদল ঘটেছে এবং সেটা ইতিবাচকভাবেই ঘটেছে। কিন্তু এরপরেও নাটক তেমনভাবে আন্দোলিত করছে না বলে অভিযোগ আছে। কিন্তু আমরা কিন্তু বেশ কিছু নাট্য প্রযোজনা ঢাকা শহরেই দেখেছি, যেগুলো বিপুলভাবে মানুষকে প্রভাবিত করেছে, আলোড়িত করেছে এবং চায়ের কাপে ঝড় তুলেছে। এমনকি নাটক নিয়ে টেলিভিশনে আলোচনা হচ্ছে, ওরকম ঘটনাও ঘটেছে। হ্যাঁ, সেগুলো ব্যতিক্রম। কিন্তু আপনি দেখবেন যে আমাদের নাট্য শিল্পীদেরকে, নূপুর আপা একটু আগে বলছিলেন আমি অ্যাক্টিভিস্ট বলতে পছন্দ করি, তার মানে কি, নাটক এইখানকার সামাজিক রূপান্তরের ক্ষেত্রে যে রাজনৈতিক লড়াই ছিল, সেটার সাংস্কৃতিক অভিব্যক্তি আকারে কিন্তু যুক্ত ছিল। আপনি দীর্ঘদিন দেখবেন যে আমাদের নাট্যশিল্পীরা, নাট্যকর্মীরা তাদের যে সিভিল সোসাইটি হিসেবে তাদের যে রোল আছে, পলিটিক্যাল রোল, এটা পালন করতে পারে নাই। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা হচ্ছে যে চুজেন সাইলেন্স দেখতে পাই। হ্যাঁ, তো আমরা বাছাই করে করে নীরব হয়ে যাই। সেক্ষেত্রে আপনি সমাজ রাজনীতির সঙ্গে যুক্ত থেকে একটা জনপদকে আন্দোলিত করবার মতো নাটক না করতে পারলে স্বাভাবিকভাবে সেই নাটক দেখবে না। তো ওগুলো একটা কারণ। আবার একসঙ্গে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এবং নিউ মিডিয়ার আবির্ভাবের ফলে থিয়েটার দুর্বল হয়েছে এটা বলা যাবে না, বরং থিয়েটার সেই ধ্রুপদী সম্ভাবনা জারি রেখে নতুনভাবে ডাকছে আমাদেরকে। যে কারণ মানুষের যে সোশ্যাল মিডিয়া একদিকে কিন্তু সংযুক্তির বদলে বিচ্ছিন্নও করছে, ফলে এলিয়েনেশন ঘটাচ্ছে। আমি মার্কসিস্ট অর্থেই বলছি, পণ্যের সাথে যেমন শ্রমিকের মানে এলিয়েনেশন ঘটে, ফলে জীবনের সাথে জীবনের
এলিয়েনেশন ঘটেছে। আপনি লিবারাল ব্যবস্থায় আমাদের সামাজিক পরিসরগুলো খুবই কমে যাচ্ছে, পার্ক নাই, বসবার জায়গা নাই। সেখানে থিয়েটার হচ্ছে সেই সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে আমরা একসাথে গিয়ে আমরা দেখতে পারি একটা কিছু এবং যৌথভাবে সিদ্ধান্ত নিতে পারি, উপভোগ করতে পারি, রস আস্বাদন করতে পারি এবং সমাজ সম্পর্কে চিন্তাও করতে পারি। ফলে থিয়েটার পাওয়ারফুল, স্টিল পাওয়ারফুল, আই এগ্রি। এই যে থিয়েটারের যে শক্তি, এই শক্তিকে যদি সুসংহত করতে চায়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে পাঠদান করা হচ্ছে, প্রচুর গ্র্যাজুয়েট বের হচ্ছে, কিন্তু পেশা হিসেবে যদি কেউ গ্রহণ করতে চায় তাহলে এখানে আমাদের কি করণীয় আছে? পেশার সাথে কি যুক্ত, একটা বিশাল একটা এলিমেন্ট যুক্ত উইচ রানস আওয়ার লাইফ, সেটা হলো গিয়ে টাকা। টাকা, ওই যে আমার নাটকে টাকা না, পৃথিবীব্যাপী এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্য দিয়ে থিয়েটার কর্মীদেরকে চাকরি দেওয়ার সুযোগ আছে এবং তারা থিয়েটার ডিরেকশন দেবেন, ডিজাইন করবেন, অভিনয় করবেন। এখানে আমার বাংলাদেশে বা পার্শ্ববর্তী দেশেও এই ধরনের সুযোগ রয়েছে। বাংলাদেশে এই ধরনের সিস্টেম ব্যবস্থাপনা প্রবর্তন মানে আমরা আমার মনে হয় যে আমাদেরকে আমাদের দেশ এবং অন্য দেশের সাথে কম্পেয়ার করা উচিত না, বিকজ এভরি কান্ট্রি হ্যাজ দেয়ার ওন নিজেদের ব্যবস্থা, ওদের মানে দে আর ডিফারেন্ট economically and socially they are different. Every country is different. ওদের পুরা ব্যবস্থাই তো তাহলে ডিফারেন্ট। কি আমরা এই শখের নাট্যশালে করে যাব? আমি তো জানি না, সেটা তো আমরা চেষ্টা করছি যে শাবান মোশন না। এখন ধরুন ইংল্যান্ডে যেমন আর্টস কাউন্সিল আছে, ওরা টাকা দেয়। এখন আমাদের দেশের যে বাজেট আপনি যদি দেখেন, এখন আমাদের রাষ্ট্র সংস্কৃতিকে কিভাবে দেখে, এক পয়েন্টেরও নিচে হচ্ছে যে মানে বাজেট মূল বাড়ানো যায় না। এখন এটা নিয়ে অনেক কথা উঠছে। এখন রাষ্ট্র যদি মনে করে যে আমি ব্রিজ বানাবো, কালভার্ট বানাবো, আর এখান থেকে রাষ্ট্র বলতে রাষ্ট্র ক্ষমতায় আসীন যে শাসক শ্রেণী, তারা যদি লোপাট করার ব্যবস্থা রাখে আর যদি মানবিক উন্নয়ন না করে, এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে, আপনি পুরো ইউরোপের ইতিহাস দেখেন, কোনো কিছু হয় নাই। হয়েছে রেনেসাসের মধ্য দিয়ে, এনলাইটেনমেন্টের মধ্য দিয়ে, সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে। এখন বাংলাদেশে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের বিপরীতে হিউম্যান ডেভেলপমেন্টকে মনোযোগ দেওয়া হয়, মানুষের সত্যিকারের মানবিক বিকাশের দিকে মনোযোগ দেওয়া হয়, তাহলে অফকোর্স আপনার থিয়েটার, ডান্স, মিউজিক, ফিল্ম, লিটারেচার এগুলোকে গুরুত্ব দিতে হবে। এবং সেই শিক্ষার দিকে যদি রাষ্ট্র মনোযোগ দেয়, আমার মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্রের সত্যিকার উন্নয়ন হবে। কারণ কল্পনা শক্তি ছাড়া কোনো রাষ্ট্রের উন্নয়ন হয়নি। তো সেইটা রাষ্ট্রের জায়গা থেকে কাজ করতে পারে, রাষ্ট্রের বাজেট বাড়াতে পারে, বরাদ্দ দিতে পারে এবং ওই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড করার জন্য সব সেক্টরে হচ্ছে অফিসার থাকতে পারে, যে কালচারাল অফিসার। আমি একটা গল্প শুনলাম, তুলনামূলকভাবে ধরেন আমরা একটা জেলায় ছিলাম কিছুদিন আগে, মানিকগঞ্জ জেলায়, ওইখানে একজন থিয়েটার স্নাতক আছেন, উনি ওই জেলার কালচারাল অফিসার। আরেকটা ডিস্ট্রিক্টে হচ্ছে যে কালচারাল অফিসার যার কোনো থিয়েটার, মিউজিক, ফাইন আর্টসের ব্যাকগ্রাউন্ড নাই, সে নাটকের যে মহড়া করতে হবে বেশি বেশি সেটাই বুঝতেছে না। আমার এক বন্ধুই গল্প বলছে। তো তার মানে হচ্ছে যদি আমরা সত্যিকারভাবে কালচারাল যে সেক্টরগুলো আছে সেইখানে যদি কালচারাল স্টাডিজ, আর্টস, লিটারেচারের সঙ্গে যুক্ত স্নাতকদেরকে ব্যবস্থা করি, সরকারি কলেজগুলোতে যদি হচ্ছে যে শিক্ষাদানের ব্যবস্থা থাকে। এখন আপনি যদি ছোট থেকে যদি তার সাংস্কৃতিক যদি না হয়, পরম্পরার মধ্যে না থাকে, তাহলে সে নাটক দেখতে আসবে কেন, নাটক হবেই বা কেন? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো আপনি তো থিয়েটার ডিরেকশন দেন, বাংলাদেশেও দিয়েছেন, এবং আপনি যখন প্রবাসী ছিলেন তখনও দিয়েছেন। এই দুই প্রান্তের নির্দেশনার ক্ষেত্রে পারফর্মারদের সঙ্গে আপনি কাজ করেছেন, ডিজাইনারদের সঙ্গে কাজ করেছেন। তুল্যমূল্য করলে আপনি কেমনতর ডিজাইনের দিক থেকে, অভিনয়ের দিক থেকে আপনি স্কিল দেখেন? ওই স্কিল, আমি স্কিলের কথা বললে স্কিল ইজ দ্য সেম, আই উড সে, দ্য অ্যাক্টার্স আর wherever, স্কিল ইজ দেয়ার, অপরচুনিটি ইজ নট দেয়ার। স্কিল আছে, অপরচুনিটি নাই। যদি এই যে থিয়েটারের যে স্টুডেন্টগুলো, ওরা কি মানে বিকজ দে আর গিভেন দি অপরচুনিটি টু স্টাডি থিয়েটার ফর 3 years, একটা শার্প একটা ডিফারেন্স বোঝা যায় ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি থিয়েটার স্টুডেন্টসদের সাথে নর্মাল যারা থিয়েটার করে তাদের সাথে। অ্যান্ড দ্যাটস হোয়াট ইট ইজ। অ্যান্ড বিদেশে এই যে থিয়েটার ওয়ার্কার্স বা অ্যাক্টার্স বা হোয়াট এভার, এরা they can actually make a living doing only theater. So that সেটা একটা ডেফিনেটলি প্রভাব ফেলে। মার্কিন শো আপনি একটা প্রোডাকশন সম্প্রতি করেছেন, আমরা এখানে অনুবাদ নাটক দেখি, মৌলিক নাটকের কি কোনো খামতি আছে আমাদের এখানে? নাট্যকারের অভাব কি পাচ্ছেন আপনি?
না, আমি এইগুলো কোনো দেখি না যে শুধু আমাদের দেশের নাটকই করতে হবে, বা আমি শুধু জার্মান নাটক করব, বা ওইটা না, মানে উই শুড ডু এভরিথিং। এটা হলো গিয়ে মানুষের ও যেমন একটা নতুন নাটক করেছে, ওটা একটা সুফি ঘরানার একটা নাটক করেছে, বিকজ হি ইজ ড্রন টু ইট। He as an actor, as a writer or a theater person, he is drawn. উনি ওই দিকে ফিল করেছেন যে ওটা যে পার্সিয়ান নাটক না আমেরিকান নাটক, ওইটা মেজর, ইটস নট দ্য ইস্যু, ইজ দ্য মেটেরিয়াল, ইজ দ্য কন্টেন্ট, আই থিঙ্ক। Wouldn't you agree? So it's the content basically. শামান, আপনি শেক্সপিয়ার ইনস্টিটিউট থেকে পিএইচডি সম্পাদন করেছেন। আপনার পিএইচডি যে বিষয়, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন আপনি। সেটা তো একটা লম্বা বিষয়, সংক্ষেপে বললে এটা টাইটেলটা ছিল ন্যাশনাল ইন্টারকালচারাল অ্যান্ড ট্রান্সসেন্ডেন্টাল শেক্সপিয়ার, ট্রান্সলেশন, অ্যাডাপ্টেশন অ্যান্ড পারফরমেন্স, ওরকম। তো সেটা দিয়ে আসলে আমার মূল মানে অনুসন্ধানের বিষয় ছিল যে এই দক্ষিণ এশিয়াতে সাংস্কৃতিক উপনিবেশায়নটা কিভাবে ঘটেছে, এবং দেখতে পাওয়া যায় যে শেক্সপিয়ার ছিল একটা প্রধান হাতিয়ার সাংস্কৃতিক উপনিবেশায়নের। আবার একই সঙ্গে এইখানকার উপনিবেশিক ইতিহাসের ফলে যে আধুনিকতা তৈরি হয়েছে, যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছে, এবং এখানকার যে একাডেমিয়ার বিকাশ ঘটেছে, শিক্ষা ব্যবস্থার যে বিকাশ ঘটেছে, যে সাংস্কৃতিক ইতিহাস তৈরি হয়েছে, এখানে শেক্সপিয়ার গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট বটে। ফলে শেক্সপিয়ার একই সঙ্গে এখানে যথাযথ একটা জায়গাও খুঁজে নিয়েছে। ফলে একদিকে সাম্রাজ্যবাদের সূত্রে এসছে, আবার শেক্সপিয়ারের মধ্যে তিনি যেহেতু জিনিয়াস, তার মধ্যে এমন উপাদান ছিল তাকে ব্যবহার করে সাম্রাজ্যবাদিতার বিরোধিতারও ইতিহাস আছে। ফলে শেক্সপিয়ার ডিস্টার্বিংলি রেলেভেন্ট এই অঞ্চলে। আমাদের প্রায় 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন এই নাট্যকলা, পারফরমেন্স থিয়েটার স্টাডিজ পড়ানো হচ্ছে। এই যে থিয়েটার কেন্দ্রিক গ্রন্থ, আমরা বইমেলা চলছে, অনেক গ্রন্থ বের হয় মেলা কেন্দ্রিক বা সারা বছরব্যাপী। এই পাঠদানের ক্ষেত্রে অথবা নাট্যচর্চার ক্ষেত্রে আমাদের কি প্রতুল বই রয়েছে থিয়েটার কেন্দ্রিক? বিদেশে তো প্রচুর বই আছে, আপাও বিদেশে পড়েছেন, আমিও পড়েছি। আমরা জানি যে বিদেশে প্রচুর পরিমাণে থিয়েটার বিষয়ক বই আছে, থিয়েটারকে একটা আলাদা ডিসিপ্লিন হিসাবে দেখা হয়। কিন্তু এখানে আমরা দেখেছি দীর্ঘদিন সাহিত্য, বিশেষ করে বাংলা এবং ইংরেজি সাহিত্যের অধ্যাপকেরা থিয়েটার বিষয়ক বই লিখেছেন। কিন্তু সত্যিকারভাবে যখন নাট্যকলা বা থিয়েটার একটা আলাদা ডিসিপ্লিন, বিদ্যাশাস্ত্র হিসাবে আসছে বা শিল্পের শাখা হিসাবে, তখন আমরা কিন্তু খুব ভালো ব্যাপক বই আমরা খুঁজে পাই না। বিশেষ করে ধরেন সৈয়দ জামিল আহমেদের খুবই ভালো রিসার্চ আছে, কিন্তু এগুলো অধিকাংশ মূলত ইংরেজিতে। সেলিম আল দীনের খুবই শক্তিশালী রিসার্চ বাংলায় আছে। এরপরে জিয়া হায়দারের যে মানে লেখাগুলো, বিশেষ করে থিয়েটারের কথা, সেগুলো হচ্ছে যে উনি বাংলায় লিখেছেন, কিন্তু এগুলা এখন গুগলের দুনিয়াতে এগুলো আবার অ্যাভেলেবল। এখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে যে আমরা যদি নাট্য বিষয়ক জ্ঞান চর্চা করতে চাই, শিল্প চর্চা করতে চাই, তাহলে যে জ্ঞান উৎপাদন করতে হবে, যে বই লিখতে হবে, আমাদের পরিবেশে, আমাদের প্রেক্ষাপটে নতুন বই লেখা প্রয়োজন আছে। এবং সেটা নানান রকম হতে পারে। প্র্যাকটিশনাররা তাদের অভিজ্ঞতাজাত লেখা লিখবে, গবেষকরা গবেষণাজাত লিখবে, সৃজনশীল লেখকরা নতুন নাটক লিখবে। এইভাবে অবশ্যই অপ্রতুলতা আছে, প্রতুল না। এবং নাটক সংক্রান্ত আমরা মনে করি যে নাটক করতে বুঝি পড়তে হবে না, কিন্তু নাটক করতে গেলেই পড়তে হবে। আসলে মানে হচ্ছে যে ডুইং এর জন্য থিঙ্কিং দরকার। এই জিনিসটা, এইটা একটা বিরাট একটা ফাঁক আছে আমাদের, যে আমাদের দেশের বেশিরভাগ মানুষই মনে করে যে নাটক করতে গেলে কোনো কিচ্ছু, ইউ ডোন্ট নিড এনি এডুকেশন, ইউ ডোন্ট নিড এনি মানে ট্রেনিং, নাথিং। স্পেশালি পড়াটা এত কম। এবং নট অনলি শুধু নাটক পড়া না, মানে নাটকের রেফারেন্স বই যেগুলো, নাটকের বই যেগুলো, সেগুলো পড়াটা খুবই দরকার, খুবই প্রয়োজন। সেটা আমাদের দেশের ছেলেমেয়েরা করতে যাচ্ছে না, সেটা আরেকটা প্রবলেম। এবং নাটক শুধু মানে নাটক সংক্রান্ত না, এখন সারা দুনিয়াতে থিয়েটার করেন যারা, তারা অত্যন্ত ইন্টারডিসিপ্লিনারি। সমাজ থেকে, রাজনীতি থেকে, ইতিহাস থেকে, অর্থনীতি থেকে জ্ঞান লাভ করেন, নৃবিজ্ঞান থেকে। ইন্টারডিসিপ্লিনারি, নানা বিদ্যার, নানা জ্ঞানকাণ্ডের সংযোগ ঘটাতে হবে। এবং ওই আপনি বাংলাদেশের ইতিহাসে যারা ভালো থিয়েটার রাইটার, নাট্যকার, নাট্য নির্দেশক, নাট্য পরিকল্পক, তারা কিন্তু সবাই কম বেশি তুলনামূলকভাবে বেশি বিদ্যায় বিচরণ করেছেন বলেই তাদের কাজগুলো ভালো। বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়া,
বিশেষ করে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বা নৃত্যকলা, সঙ্গীত, এই সকল বিশ্ববিদ্যালয় একই ধরনের একটা কমন পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়, পরবর্তীতে পাশ করার পর একটা ভাইবা হয়। এর মধ্যে দিয়ে আমরা দেখি অনেক যারা খুব প্যাশনেট, খুব ভালোবাসেন থিয়েটার বা অন্যান্য শিল্পকে, থিয়েটার, নৃত্যকলা, তারা আসতে পারেন না। এই ঝরে যায় অনেকেই ভর্তি হয় অনিচ্ছা সত্ত্বেও বিভাগে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এই বিষয়টা কি প্রতিবন্ধকতা মনে হয় আপনার কাছে? অবশ্যই ভর্তি প্রক্রিয়ার মধ্যে গলদ আছে, কারণ এক একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে কর্তৃপক্ষ আছেন তারা তো মনে করেন যে পারফর্মিং আর্টসের ডিসিপ্লিনগুলোকে আলাদাভাবে, এগুলোর যে আলাদা সত্তা আছে এগুলা সবসময় বুঝতে চান না। যদিও হচ্ছে যে আপনিও হয়তো জানবেন যে মূল ভর্তি পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে নাটকে পড়তে হলে, থিয়েটারে পড়তে হলে একটা ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হয়, সেখানকার মধ্য দিয়ে আসে। কিন্তু ছাত্রছাত্রীরা অধিকাংশই আসে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকম বড় বিশ্ববিদ্যালয়গুলোর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার গৌরব অর্জন করতে। তারা যে থিয়েটার পড়তে আসে তা না, হয়তো এটা পড়তে পড়তে ভালোবেসে ফেলে। হ্যাঁ, তো তখন এক রকমের ঘটনা ঘটে। কিন্তু এই বছর, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আমাদের বিভিন্ন ধরনের তর্ক দাবির প্রেক্ষিতে মাস্টার্স পর্যায়ে, স্নাতকোত্তর পর্যায়ে একটা ইনক্লুসিভিটির ধারণাকে কেন্দ্রে রেখে অনেকেই বাইরের বিশ্ববিদ্যালয় থেকে পড়তে আসছে। তো সেই সুযোগটা তৈরি হয়েছে। এর ফলে দেখা গেছে কি যে আমি নিজে এই বিভাগে পাঠদান করার ভেতর দিয়ে আমি দেখেছি যারা বাইরে থেকে এসছে ওরা খুবই প্যাশনেট, খুবই আগ্রহ, এবং তারা দিন রাত কাজ করতেছে, তারা চর্চা করছে, ফলে ওরা কিন্তু আর ওই আমার পাশ করার চিন্তাই কেবল মগ্ন না। আমরা তাহলে এই প্রেশারটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তৈরি করতে পারছি না, এটা তো নিশ্চয়ই একটা শুভ লক্ষণ। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে প্রথাবদ্ধ ভর্তি প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, এই প্রক্রিয়াটা কাকে বোঝালে এই প্রক্রিয়া পরিবর্তন করা সম্ভব? আমরা ভুল পথে কেন হাঁটছি তাহলে? এখানে অবশ্যই মানে এটার প্রথমত হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তা ইউজিসি কিংবা বিশ্ববিদ্যালয়গুলোর নিজেরাই এটা একটা বিষয় হতে পারে। আরেকটা হতে পারে, ধরুন অনেকেই আগ্রহী আছেন যারা থিয়েটারে বা অভিনয়ে একটা ডিপ্লোমা পেতে চায়, ওরকমভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো অফার করতে পারে এবং ওইখানে যদি প্রফেশনালরাও শিক্ষক হিসাবে যান, একাডেমিশিয়ানরাও থাকেন, এবং তাহলে আমাদের যে ছোট্ট ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আছে এর সঙ্গে ভালো সংযোগ ঘটতে পারে। সেক্ষেত্রে নতুনভাবে চিন্তা করা যেতে পারে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা থিয়েটার কিভাবে পড়াবো, কিভাবে অফার করব, এইটা নিয়ে আরও ভাবনা চিন্তার সুযোগ অবশ্যই আছে। আপনি হলিউডে অভিনয় করেছিলেন, থিয়েটার এবং হলিউডের অভিনয় এই দুইটাকে আপনি মিলালেন কিভাবে? না, আমাদের তো এটা অ্যাজ অ্যান অ্যাক্টর, এটা তো আমাদের এভরি মিডিয়া ইজ, আমরা তো ওটাকে মানে গ্রহণ করি। অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা সব মিডিয়ায় কাজ করব, সেটা তো কোনো ব্যাপার না। হ্যাঁ, আমার চয়েস এটাও হতে পারে, ওটাও হতে পারে। তো ওখানে ছিলাম, অপরচুনিটি এসছে, মানে আমাদের আমি যেই স্কুলে পড়েছি, মানে যে ইউনিভার্সিটিতে পড়েছি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস, ইট ইজ ইন লস অ্যাঞ্জেলেস, মানে ওটা তো হলিউডটা তো একেবারে পেছনেই আছে ওটা। সো আমাদেরকে 3 বছর প্রিপেয়ারই করা হয়েছিল হাউ টু ওয়ার্ক ইন হলিউড। বেসিকলি 3 বছরের যে প্রিপারেশনটা দেওয়া হয় ওটা হাউ টু ওয়ার্ক ইন হলিউড, বাট আমাদের প্রসেসটা ছিল থ্রু থিয়েটার। মানে ইউ লার্ন হাউ টু ডু থিয়েটার। তার আগের থেকেই তো আমি থিয়েটার করি, কিন্তু আমি বলছি যে জাস্ট ওই মাস্টার্স লেভেলেও সেটাই ছিল। বাংলাদেশে আপনি থিয়েটার প্রশিক্ষণ দিচ্ছেন, চলচ্চিত্র প্রশিক্ষণ দিচ্ছেন, শিক্ষক হিসেবে কাজ করছেন, খুবই সীমিত। সেটা কোথায় কোথায়? খুবই সীমিত। ইউল্যাব এখন আর পড়াই না, পড়াতাম আইইউবি, শান্ত মারিয়াম, এই খুবই সীমিতভাবে, মানে খুবই স্মল, ইটস এ ভেরি ইনসিগনিফিকেন্ট, ইটস নট সিগনিফিকেন্ট। শামান, আপনার তো লেখালেখি জায়গাটা খুব শক্ত এবং গবেষণার জায়গাটা, আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি রচনা করেছেন, ইতিমধ্যেই যেগুলি মঞ্চস্থ হয়েছে। সেই প্রসঙ্গটা আপনার কবে শুরু হয়েছিল? সেটা প্রথম বলা যেতে পারে 2008 সালে আমি প্রথম নাটক লিখি, ওইভাবে অশেষকৃত্য নামে, যেটা আমি আমার অনার্স ফাইনাল ইয়ারে পরিচালনাও করি, নির্দেশনা দেই। নিজের লেখা নাটক নিজে পরিচালনা দিলেন? হ্যাঁ, এইটার আমাদের সেটা বিভাগ কিভাবে নিয়েছিল প্রথমে? এইটার কোর্স শিক্ষক ছিলেন সৈয়দ জামিল আহমেদ, তো উনি আমাদের নির্দেশনা কোর্সের শিক্ষক। তো উনি বললেন যে 3টা করে নাটক সব ছাত্রছাত্রীদেরকে জমা দিতে হবে।
তো আমি একটা ছিল আইউনেস্কোর দ্য লিডার, ওইটা জমা দিই। আর হচ্ছে যে শওকত উসমানের কৃতদাসের হাসি, ওইটা জমা দেই। আরেকটা আমি কিছুদিন ধরে ভাবছিলাম, তখন মিলিটারি শাসন, ওই সময়টা মিলিয়ে আমি একটা 2 চরিত্রের একটা নাটক লিখি, বর্ণনা সহ চরিত্র সহ সব মিলিয়ে আমার মতো করে এটা লিখেছিলাম। তো অশেষকৃত্য নাম দেই, কাদেরী এবং বোস্তামি চরিত্র। তো তখন আমি 3 নম্বরে রেখেছিলাম এটা আমার লিস্টে, আমার পছন্দের লিস্টে। তখন জামিল স্যার এইগুলো পড়লেন, পরে বললেন যে ডেফিনেটলি আপনি ওইটা দেবেন, এই আর কি। তো তখন আমি আর বুঝি নাই যে নিজে নাটক লিখে নির্দেশনা দেওয়ার সাংস্কৃতিক রাজনৈতিক গুরুত্ব কী, বা পরে দেখলাম যে আনন্দ পেলাম এবং সেই থেকে শুরু হলো। পরীক্ষা প্রযোজনা দিয়ে আপনার শুরু হলো নাটক রচনা, এরপর আপনি লিখলেন ফনা, সুরাক, এই একটার পর একটা চলছে, সর্বশেষ পাখিদের বিধানসভা মঞ্চে এসছে। জি। এই প্রসঙ্গে যদি একটু বলেন। ওই তো ওগুলার পরে মাঝখানে ছিল দক্ষিণা সুন্দরী, বিদেহ, আরও কিছু কিছু নাটক। পাজরে চন্দ্রবান, পাজরে চন্দ্রবান, জি, সেটা ছিল ওরকম নাটক। পিয়ার আলীর ভাঙামুখ। হ্যাঁ, না, ওইটা আমি বলছি যে আপনি পাখিদের বিধানসভা যে যদি একটা আলোকপাত করেন। পাখিদের বিধানসভা আসলে আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন আমার ওইখানে আমার পিএইচডির অংশ হিসেবে একটা নাটক লিখেছিলাম এবং পরিচালনা করেছিলাম, শ্যাটার্ড ফেসেস অফ পিয়ার আলী ভাঙামুখ। এরপরে আমি ভাবছিলাম দেশে গিয়ে আসলে আমি নতুন নাটক কি লিখব এবং কি পরিচালনা করতে পারি। তখন আমি আসলে 2টা কবিতা দিয়ে খুবই অনুপ্রাণিত হয়েছি। একটা হচ্ছে মান্তিকুত তোয়ায়ের, যেটা ফার্সি আপনার ফরিদুদ্দিন আত্তারের লেখা, আর একটা হচ্ছে গিলগামেশ, প্রাচীন মহাকাব্য। সবচেয়ে প্রাচীন মহাকাব্য। হ্যাঁ, তখন 2024 সালের জানুয়ারিতে আমি ফিরে আসি, এসে তখন এই আলাপটা শুরু করি। তখন ডিপার্টমেন্টে একজন মাস্টার্সের জন্য এন্টাইটেল একজন শিক্ষক ছিলেন, তখন উনি বললেন যে আমি ওইটা এই বিষয়ে করতে চাই। তখন আমি আসলে লেখার প্রস্তুতি নেই। তো ওই কবিতাটা ছিল আমার কাছে বিনির্মাণের একটা সূত্র, জুলাই আগস্ট ওই রকমের একটা অস্থির সময়ের জঠরে বসে এইটা লেখা। তো আমার মনে হয় যে এইটা ফরিদুদ্দিন আত্তারের প্রজ্ঞা আমাকে খুবই আলোড়িত করেছে এবং সেখান থেকে আমার মতো করে আমি একটা নাটক লেখার চেষ্টা করেছেন আপনি। আমি চেষ্টা করেছি ওরকম একটা, যেটার একটা রাজনৈতিক আধ্যাত্মিক অর্থ হয়, ওরকম একটা কিছু করার চেষ্টা করেছি। আপনি মঞ্চে ডিজাইনার হিসেবে খুবই খ্যাতি অর্জন করেছিলেন, এখন কাজ করছেন। আপনি মঞ্চে কি এখন অভিনয় করেন? অনেক দিন করিনি, করার ইচ্ছা আছে। বউদেরকে যখন দেখি আমি, তখন মনে হয় আমি উঠে গিয়ে করি, একটু আমার খুব ইচ্ছে হয়। মিস ইট, আমি মিস করি মঞ্চে অভিনয় করা। বাহ, আমরা নিশ্চয়ই আপনাকে মঞ্চে প্রত্যাশা করি। শামান, আপনি সাংস্কৃতিক রাজনীতি নিয়ে আলোচনা করেন, শিল্প সমালোচনা করেন, কবিতা নিয়ে কথা বলেন। আপনার পারফরমেন্স একটা আগ্রহের জায়গা, যেটা আপনি মানুষের যে পারফরমেন্স, লাইভ পারফরমেন্সটাকে আপনি নানান দৃষ্টিভঙ্গি থেকে নিরীক্ষণ করেন। এই চোখটাকে আপনি কীভাবে তৈরি করেছিলেন? সেইটা তো আসলে মানে থিয়েটারে পড়ার মধ্য দিয়েই, থিয়েটার করার মধ্য দিয়ে, তারপরে তো বইপত্র পড়ার মধ্য দিয়ে। আমার একটা বই পড়ি, সেটা হচ্ছে যে আরভিং গফম্যানের, সেটা 1959 সালের দিকে লেখা। এটা হচ্ছে যে প্রেজেন্টেশন অফ সেলফ ইন এভরিডে লাইফ। উনি আসলে সমাজকে দেখেছেন থিয়েটারে অ্যাক্টররা স্টেজে যেভাবে আবির্ভূত হন, ঠিক উনি মনে করেছেন যে সমাজেও ব্যক্তি ওইভাবে আসে। ওই বইটা আমার চোখ খুলে দিয়েছিল যে আসলে তো আমরা প্রত্যেকে বিভিন্ন পরিস্থিতিতে, আপা এবং আমরা বসে এক ধরনের রোল প্লে করছি, আবার যখন এখান থেকে চলে যাব আরেক রকমের ছিলাম, ওই রুমটাতে আমাদের যখন অন্য মানে বিজ্ঞজনেরা ছিলেন আমরা এক রকমের ছিলাম। তো এইভাবে সবসময় কিন্তু আমরা ফ্রন্টে এক রকমের থাকি। উনি বলছেন গভর্নমেন্ট থিয়েটার থেকে উনি শিখে সমাজ পাঠ করছেন, এবং এটা ছিল একটা যুগান্তকারী পাঠ যে থিয়েটারের রূপকে সমাজকে দেখা। এটা ফ্রন্ট, ব্যাকে মানুষ আরেক রকমের আচরণ করে, পার্সোনাল প্রাইভেট স্পেয়ারে কীরকম সেটা আমরা জানি না। ফলে সবসময় সামাজিক প্রত্যাশা অনুযায়ী মানুষ যে আচরণ করছে তার মানে হচ্ছে তার আইডেন্টিটি, পরিচয়টা ফ্লুইড, প্রবহমান, যেভাবে একজন অভিনেতা সারা জীবন নানান চরিত্র অভিনয় করে চলে। ফলে এইভাবে আসলে অনেক কিছুর মধ্য দিয়ে, এবং আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যদি আমরা সত্যিই যদি সংবেদনশীলভাবে আমাদের প্রতিদিনের জীবনের দিকে তাকাই, তাহলেই আমরা এটা বুঝতে পারবো। তো আমার মনে হয় শুধু বই পড়া না, যাপিত জীবনের ভেতর দিয়ে যদি আমরা সতর্কভাবে চোখ কান খোলা রেখে বাঁচি, তাহলে আমরা সমাজ পাঠ করতে পারবো এখানে, এবং মানুষের কালেকটিভ বিহেভিয়ার কেমন সেটা বুঝতে পারবো। আমার তো মনে হয় যে মানুষের পারফরমেন্স, এই বিহেভিয়ার, আচরণমালা বুঝতে পারলেই আমাদের বর্তমান সমাজের সামষ্টিক মনটাকেও বুঝতে পারা যায় এবং ভবিষ্যৎবাণী করা সম্ভব। বাহ, চমৎকার।
আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে নালাজাত নূপুর, আপনি থিয়েটার দর্শক এবং এই অনুষ্ঠানের দর্শকদের জন্য বলবেন শেষ বক্তব্য। ওই যে মৈশান একটা কথা বললো না যে আমাদের আমাদের উই হ্যাভ দ্য স্পেস, আমাদের জায়গা আছে, এটাকে আমাদের দেশের নাটককে আরও academically, professionally, socially, economically একটা মানে আরও ডেভেলপ করা, একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জায়গা আছে। We have the opportunity and the space and the people to work on it. So আমি এটাই বলবো যে আমাদের যেন সুযোগটা দেওয়া হয়, যে আমরা যেন সেই জিনিসটাই করতে পারি, একটা সুন্দর থিয়েটারের একটা স্থান করতে পারি এখানে। অনেক দিনেরই ইচ্ছা আমার মনে হয় যে ঢাকায় আমি যখন ফার্স্ট ঢাকায় এসেছি, মানে আমেরিকা থেকে অনেক দিন পর পড়াশোনা এসে একটা নাটক করতে এসেছি অ্যাকচুয়ালি, ওই যে বিসর্জন করলাম। বিসর্জন যখন করতে এসেছি তখন আমি ফার্স্ট টাইম গেলাম শিল্পকলায়, এবং শিল্পকলায় গিয়ে আমার এত ভালো লেগেছিলো। ফার্স্ট অফ অল আমি লিপনের একটা নাটক দেখলাম, তখন দেখে আমি এক্সপেরিমেন্টাল স্টেজ দেখে বলি ও মাই গড, এটা তো অ্যামেজিং একটা থিয়েটার, আমি এইখানে নাটক করতে চাই। তারপর আমার সুযোগ এলো, বললো যে বিসর্জন করার জন্য এক থিয়েটার কোম্পানি। তো তারপরে আমি দেখলাম যে এতগুলো থিয়েটার রিহার্সাল স্পেস, এবং প্রত্যেকটা রিহার্সাল স্পেস এভরি ইভিনিং গম গম করছে, ছেলে মেয়ে ভরা, উপর নিচ 3টা হলে থিয়েটার হচ্ছে। আমার খুব মনে হয়েছিল যে ইটস সো হোপফুল, it has so much potential, we have so much potential. I think বাঙালি we love theater, মনে হয় আমার, we just love theater. তো ওই সুযোগটা করে দাও যাতে করে আমরা ডেভেলপটা করতে পারি। মৈশান, আপনার তো 3টা গ্রন্থ বেরিয়েছে, একটা বেরিয়েছে গবেষণা গ্রন্থ, এইটাই সম্পর্কে একটু বলেন। ওগুলো ছিল নাটকের বই, যেগুলা মঞ্চস্থ হয়েছিল, পরে এগুলাকে যন্ত্রস্থ করি আর কি, মুদ্রণ করি আর কি। কোন কোন নামে আছে? সেটা হচ্ছে একটা কাল চৌতিসা, এটা 2016 সালের দিকে মঞ্চস্থ হয়েছিল সম্ভবত, আমার ঠিক মনে নাই, 18-র দিকে বেরিয়েছিল সম্ভবত কাল চৌতিসা এটা। আর হচ্ছে যে আরেকটা ফনা ও সুরাক, আর একটা হচ্ছে অশেষকৃত্য। আর পোশাক পরিকল্পনা নন্দন বীক্ষণ, সেইটা আমার শিক্ষক এবং সহকর্মী ওয়াহিদা মল্লিকের সাথে যৌথভাবে লেখা। এইগুলো হচ্ছে যে আর আমার থিসিস সহ আরও কিছু জিনিসপত্র এখন অপেক্ষায় আছে, প্রিন্টিং এর আপনারা বের করবেন। তো অশেষ ধন্যবাদ। আপনি আমার দর্শকদের জন্য, থিয়েটার দর্শক এবং আজকের অনুষ্ঠানের দর্শকদের জন্য যদি কিছু বলেন, শেষ বক্তব্য। সেটা তো অবশ্যই, মানে এইখানে কথা বলে এই যে থিয়েট্রিক্যাল সেটিং, এখানে আমি আনন্দ পেলাম। আমি জানি না স্ক্রিনে গেলে কেমন লাগবে। ফলে প্রথম আনন্দ হচ্ছে যে আমরা 3 জনে বসে আমরা কিছুটা সময়, কিছুটা জীবন অতিবাহিত করেছি। এইটা যখন দর্শক দেখবে, তারা যদি আনন্দ পান তাহলে ভালো হবে। আর থিয়েটার মৌলিকভাবে হচ্ছে যে সংলাপ রচনা করে, হ্যাঁ, তো কথোপকথনের শর্ত এবং বাস্তবতাকে নিশ্চিত করে। তো আমার মনে হয় যে, এবং সেটা গল্প আকারে একটা কল্পভুবন নির্মাণ করে, হ্যাঁ, একটা শিল্পীদের সাথে সমাজের সম্পর্ক স্থাপন করে, এবং থিয়েটার যে সংলাপটা করতে পারে, আমরা যেরকম একটা বদ্ধ রাষ্ট্রের আশঙ্কায় বিচলিত হয়ে পড়ি, থিয়েটার সম্ভবত ওই বদ্ধতাকে ভেঙে দিতে পারে, রাষ্ট্রের ওই অচলায়তন ভেঙে দিতে পারে। ফলে আমি মনে করি যে থিয়েটারকে বুঝুক, থিয়েটারের প্রাণ শক্তি সম্পর্কে সমাজকে অবহিত করার দায়িত্ব রাষ্ট্রের আছে, নাগরিক সমাজ হিসাবে আমাদের আছে, শিল্পীদের আছে, এবং দর্শকেরও বুঝবার আছে। ফলে থিয়েটারকে রিডিসকভার করা উচিত আমাদের শিল্প মাধ্যম হিসাবে। আমি আশা করব দর্শকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নাট্যের শক্তি এবং এর সংলাপাত্মক শক্তিকে অনুধাবন করবে। তাহলে হয়তো বা আমাদের কুপমণ্ডকতাগুলো দূর হবে, এবং আমরা যেটা প্রাণের সাথে প্রাণের মিলন হবে, এবং আমরা ভিন্নতা সত্ত্বেও আমরা একসাথে সাইড বাই সাইড বাঁচতে পারি। এটা থিয়েটার ছাড়া আর কোনো শিল্প মাধ্যম পারে কি না বলতে আমার কমপক্ষে এই মুহূর্তে জানা নেই। অশেষ ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আমাদের থিয়েটার বিষয়ে দুজন তাত্ত্বিক, দুজন পণ্ডিত আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন। তারা বললেন আমাদের থিয়েটারের শক্তি, এই প্রাচীন শিল্প মাধ্যমের গতি প্রকৃতি, কোথায় আমাদের কি করণীয়। আশা করি এই আলোচনা আমাদের যারা বাংলাদেশের থিয়েটার চর্চা করেন, বাংলা ভাষাভাষী যারা থিয়েটার চর্চা করেন, তাদের কাজে লাগবে।
যারা গ্রুপ থিয়েটার করেন এবং একাডেমিক থিয়েটার করেন তাদের পাশাপাশি দর্শকরাও উপকৃত হবেন। আশা করি আপনারা থিয়েটার করবেন, থিয়েটার দেখবেন, আমাদের থিয়েটার বিষয়ে বই যেগুলি প্রকাশিত হয় সেগুলি পাঠ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন।